আচ্ছা, আমাদের 80 ডেজ জিআরই প্রিপারেশনের আজকে হচ্ছে ডে 1। আজকে আমরা কোয়ান্ট কনসেপ্ট গুলো দেখবো। আমরা প্রথম দিনের জন্য অ্যারিথমেটিক থেকে শুরু করব। অ্যারিথমেটিকের যে টপিক গুলো আমরা কভার করব সেই টপিক গুলো আমি এখানে লিখে রাখছি। ইন্টিজার প্রপার্টিজ থেকে আমরা কিছু কনসেপ্ট, ইন্টিজার কাকে বলে, তারপর ইভেন নাম্বার, অড নাম্বার কাকে বলে, প্রাইম নাম্বার কি, ফ্যাক্টর কি, মাল্টিপল কি, প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে করে, প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে কিভাবে নাম্বার অফ ফ্যাক্টর বের করা যায়, তারপর হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর জিসিএফ, লিস্ট কমন মাল্টিপল এলসিএম, এটা কিভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে বের করা যায় সেটা আমরা দেখব। ডিভিজিবিলিটি রুল গুলো আমরা দেখব। রিমাইন্ডার কিছু কনসেপ্ট আমরা শিখবো। ফ্যাক্টোরিয়াল, এরপরে আমরা দেখব হচ্ছে কিভাবে ট্রেইলিং জিরো ক্যালকুলেশন করা যায়, এবং ফাইনালি ইউনিট ডিজিট ক্যালকুলেশন কিভাবে করা যায়। প্রথমে আমরা যেটা বলতেছি ইন্টিজার। ইন্টিজারের যদি আমি বাংলা বলি, ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এটা যদি নাম্বার লাইন দিয়ে আমি প্রকাশ করি তাহলে নাম্বার লাইনে জিরো সহ ডান দিকে যত পজিটিভ পূর্ণ সংখ্যা আছে এবং বাঁ দিকে যত নেগেটিভ পূর্ণ সংখ্যা আছে টোটালটাই হচ্ছে ইন্টিজার। আর এখানে জিরোর রোলটা কি? জিরো একটা নাইদার পজিটিভ নর নেগেটিভ একটা ডিজিট। তাহলে ইন্টিজার হচ্ছে নাম্বার লাইনে জিরো সহ সকল পজিটিভ পূর্ণ সংখ্যা এবং সকল নেগেটিভ পূর্ণ সংখ্যা। এরপরে আমরা দেখব ইভেন নাম্বার এবং অড নাম্বার। অড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা, আর ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা সবাই জানি যে কোনগুলাকে জোড় সংখ্যা বলে আর কোনগুলাকে বিজোড় সংখ্যা বলে। যেমন এখানে 2, 4, 6 এগুলো হচ্ছে ইভেন। ইভেনের ক্ষেত্রে একটা ইকুয়েশন লেখা যায় টয়েস n, আর ওডের ক্ষেত্রে লেখা যায় টয়েস n প্লাস 1। এখানে n এর ভ্যালু যে কোনো ইন্টিজার যদি আমরা ইনপুট করি তাহলে ইভেন আর অড এটা আমরা পাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে 1, 2, 3, 4 আমি যদি 4টা ডিজিট লিখি, এখানে 1 হচ্ছে অড, 3 হচ্ছে অড, আর 2 হচ্ছে ইভেন, আর 4 হচ্ছে ইভেন। তো আমরা এখান থেকে একটা জিনিস দেখতেছি যে একটা অড নাম্বারের পরেই একটা ইভেন নাম্বার আসে এবং একটা ইভেন নাম্বারের পরেই একটা অড নাম্বার আসে। সেই হিসাব করলে যদি আমরা বলি জিরো কি ওয়ার্ড না ইভেন, তাহলে জিরোর আগে আছে -1, পরে আছে +1, তাহলে 1টা হচ্ছে কি অড, জিরো -1টাও অড, আর এই পজিটিভ 1টা হচ্ছে কি অড। তার মানে দুইটা ওয়ার্ডের মাঝখানে কি থাকে? ইভেন। যেমন এখানে আমরা দেখতেছি দুইটা ওয়ার্ড 1 আর 3 মাঝখানে আছে 2 ইভেন, তাহলে সেই হিসাবে বলা যায় জিরো একটা ইভেন ইন্টিজার। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যাদেরকে এক এবং ওই নাম্বার এই দুইটা ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। যদি আমি বলি 13, 13কে 1 দিয়ে ভাগ করা যায় এবং 13কে 13 দিয়ে ভাগ করা যায়। এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারকে দিয়ে 13কে ভাগ করা যায় না। এই জন্য 13 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে এখানে কি বলতেছি যে প্রাইম নাম্বারকে শুধুমাত্র দুইটা নাম্বার দ্বারা, এক এবং ওই নাম্বার দ্বারা বিভাজ্য করা যাবে। এখন এক কি প্রাইম নাম্বার কিনা? এককে শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যায়, আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই অনুসারে 1 ইজ নট এ প্রাইম নাম্বার। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2 হচ্ছে একমাত্র ইভেন প্রাইম নাম্বার, আর কোনো ইভেন প্রাইম নাম্বার নাই, শুধু একমাত্র 2 হইতেছে ইভেন প্রাইম নাম্বার। আর একটা ইস্যু হচ্ছে প্রাইম নাম্বার হচ্ছে বিল্ডিং ব্লক। কাদের বিল্ডিং ব্লক? প্রাইম নাম্বার দিয়ে যে কোনো সংখ্যাকেই, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আর কি প্রাইম নাম্বারে ভাগ করা যায়, বা প্রাইম নাম্বার দিয়েই অন্য কমপ্লেক্স নাম্বারগুলো তৈরি হয়। আমরা সামনের স্লাইডে এটা দেখবো যখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করব। এখন আমরা দেখতেছি এখানে 1 থেকে 100 পর্যন্ত যে প্রাইম নাম্বারগুলো আছে সেটা ইয়েলো কালার দিয়ে হাইলাইটেড করা আছে। অনেকে বলে যে 1 থেকে 100 পর্যন্ত যে প্রাইম নাম্বারগুলো আছে সেটা মেমোরাইজ করলে নাকি অনেক বেশি হেল্পফুল হয় জিআরই এক্সামের ক্ষেত্রে। আপনারা যদি চান এটা মেমোরাইজ করে রাখতে পারেন, আর যদি নাও করেন আমরা ডিভিজিবিলিটি রুল গুলা ইউজ করে দেখতে পারি যে সংখ্যাটা কি প্রাইম নাকি প্রাইম না। আমরা ডিভিজিবিলিটি রুল গুলাও সামনে দেখব।
এখন আসি হচ্ছে ফ্যাক্টর আর মাল্টিপল। ফ্যাক্টর আর মাল্টিপল যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন 4 কে ভাগ করা যায় কি কি দিয়ে? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায় এবং 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই 1, 2, 4 হচ্ছে 4 এর ফ্যাক্টর। আর মাল্টিপলের ক্ষেত্রে যদি আমি বলি 4 এর মাল্টিপল হচ্ছে 4 কে 4, আচ্ছা 4 গুণ 0 মানে 0, মানে 4 শূন্য, এটাও কিন্তু এই শূন্যটা কিন্তু 4 একটা মাল্টিপল। তারপর হচ্ছে 4 গুণ 2 8, তাহলে 8 ও 4 এর একটা মাল্টিপল। তারপর হচ্ছে 12, এই 12 কিন্তু 4 এর একটা মাল্টিপল। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পারি, সেটা হলো যে 1 এটা কিন্তু সবার ফ্যাক্টর। সব সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়। আবার 0 কিন্তু সবার মাল্টিপল, কারণ সবাইকে 0 দিয়ে গুণ করলে 0 পাওয়া যায়। এরপরে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে একটা প্রাইম নাম্বারের 2টা পজিটিভ ফ্যাক্টর আছে। এটা আমি একটু আগে যখন 13 এর একটা এক্সাম্পল দিচ্ছিলাম তখন বলতেছিলাম যে 13 কে 1 দিয়ে ভাগ করা এবং 13 কে 13 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা দেখতেছি যে পূর্ণ সংখ্যা, যদি আমি আরেকটা, সরি পূর্ণ সংখ্যা না, প্রাইম নাম্বার, যদি আমি বলি 7, তাহলে 7 কে ভাগ করা যায় 1 দিয়ে, 7 দিয়ে। তাহলে প্রাইম নাম্বার গুলোর ক্ষেত্রে শুধুমাত্র 1 এবং ওই নাম্বার, এটা দিয়েই তাদের এই দুইটাই হচ্ছে তার ফ্যাক্টর। এটাই বলা হয়েছে এখানে যে প্রাইম নাম্বার হ্যাজ অনলি 2 পজিটিভ ফ্যাক্টর। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে নেগেটিভ ফ্যাক্টর। নেগেটিভ ফ্যাক্টরটা কিন্তু জিআরই তে এটা কনসেপ্টটা নাই। অর্থাৎ আপনাকে কখনোই বলবে না যে এটা নেগেটিভ ফ্যাক্টর বের করতে। আমরা যখনই ফ্যাক্টর দেখবো তখনই বুঝবো যে এটা হচ্ছে আমাকে বলতেছে পজিটিভ ফ্যাক্টর বের করতে। এরপর একটা জিনিস এখানে লেখা আছে যে ফ্যাক্টরস আর লিমিটেড। হ্যাঁ, এখানে যেমন আমরা দেখলাম 4 এর ফ্যাক্টর 1 2 4 তিনটা, কিন্তু মাল্টিপলের ক্ষেত্রে মাল্টিপলস আর আনলিমিটেড। যেমন 4 কে যদি আমরা 1 2 3 4 এভাবে গুণ করতেই থাকি, মানে এটাকে বলা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার হচ্ছে আপনার জিরো সহ যতগুলো নাম্বার আছে এটাকে বলা হচ্ছে হোল নাম্বার। জিরো সহ যতগুলো পজিটিভ নাম্বার আছে, পজিটিভ না সরি, পূর্ণ সংখ্যা আছে, এটা হচ্ছে হোল নাম্বার। তো মাল্টিপলসটা এই কনসেপ্টে এটা কিন্তু আনলিমিটেড, সেক্ষেত্রে ফ্যাক্টরস গুলো কিন্তু লিমিটেড। আচ্ছা, এখন আমরা সামনে যেটা দেখবো সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। এই কনসেপ্টটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। প্রাইম ফ্যাক্টরাইজেশনটা হচ্ছে যে ব্রেকিং ডাউন ইনটু প্রাইম ফ্যাক্টরস অফ দ্য নাম্বার। একটা নাম্বারকে তার প্রাইম নাম্বারে ব্রেক ডাউন করা হইতেছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। যেমন এখানে 100, এটাকে যদি আমরা আরো ডিভাইড করি তাহলে 10 ইনটু 10, আবার 10 কে যদি আমরা ডিভাইড করি 2 ইনটু 5 আবার 25, তাহলে এখানে পাচ্ছি আমরা 2 পাচ্ছি 2 বার, 5 পাচ্ছি 2 বার, তাহলে 2 এর স্কয়ার আর 5 এর স্কয়ার, এইটাই হইতেছে আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। কার? 100 প্রাইম ফ্যাক্টরাইজেশন। এখন আমি যদি বলি যে 18, এইটার প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হবে? তাহলে 9 দুগুণী 18, 3 তিরিকে 9, তাহলে এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 1 আর হচ্ছে 3 স্কয়ার। এই ফরম্যাটটাতে মানে এরকম পাওয়ারের ফরম্যাটে রাখলে আমাদের অনেক হেল্প হবে। আমরা এটা থেকে ইজিলি জিসিএফ বের করতে পারবো, এলসিএম বের করতে পারবো, এই নাম্বারটার কতগুলো ফ্যাক্টর আছে সেইটা বের করতে পারবো। আবার এই যে ফ্যাক্টর গুলো, এই ফ্যাক্টর গুলো সামেশন মানে যোগফল কত সেটাও বের করতে পারবো। এই জন্য আমাদের অন্যান্য যতগুলো রুল আছে সেটা বাদ দিয়ে এই যে এই পাওয়ারের মাধ্যমে লেখা যেটা, এই কনসেপ্ট এটা আমরা একটু শেখার চেষ্টা করবো। আমি যদি বলি যে 98, এটা ফ্যাক্টরাইজেশন মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন, তাহলে আমরা কি করবো? এটাকে প্রাইমে ব্রেকডাউন করার জন্য আমরা যেটা করতে পারি, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে 4 দুগুণী 8 আর হচ্ছে 9 49, 7 7 49, তাহলে এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 1 7 স্কয়ার। আমরা এটাকে আবার একটু কনফার্ম করে নিতে পারি, 2 গুণ 49 আর হচ্ছে 98, এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমরা একটা নাম্বারকে আলটিমেটলি তার প্রাইম যেই নাম্বার গুলো আছে সেই নাম্বারে মানে সেই নাম্বার গুলাকে দিয়ে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আচ্ছা, এখন এখান থেকে প্রাইম ফ্যাক্টরাইজেশন আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে অনেক কিছু করা যায়। যেমন প্রথমে যেটা করা যায়, নাম্বার অফ ফ্যাক্টর, একটা সংখ্যার কতগুলো ফ্যাক্টর আছে সেটা প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা ইজিলি বের করতে পারি। যেমন আমি যদি 18 এর কথা বলি, 18 যদি আমি দেখি যে 18 প্রাইম ফ্যাক্টরাইজেশনটা যদি আমি করি, যেমন 18 প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 3 6 18, 3 দুগুণী 6, তাহলে 2 টু দি পাওয়ার 1 আর হচ্ছে 3 স্কয়ার, এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে এইটা টোটাল কতগুলো ফ্যাক্টর আছে সেটা বের করতে হলে আমরা যেটা করতে হবে, যে 2 বেজের সাথে যে পাওয়ারটা আছে 1, এটার সাথে আমরা 1 যোগ করে দিব। এরপর গুণ দিব হচ্ছে 3 বেজের সাথে যে পাওয়ারটা আছে 2,
এর সাথে 1 যোগ করে আমরা গুণ করে দিব। তাহলে কত আসতেছে? 2 গুণ এখানে 3 তার মানে 6। 18 ফ্যাক্টর আছে কয়টা? 6টা। হ্যাঁ? এখন 18 ফ্যাক্টর যে আসলে 6টা আছে সেটা আমরা আরেকটু কনফার্ম করে নিই। সেটা হচ্ছে আমি যদি এইভাবে বের করি 1 গুণ 18 তাতেও 18 আসে, 2 গুণ 9 তাতেও 18 আসে। তারপর হচ্ছে 3 গুণ 6 তাতেও 18 আসে। তাহলে এখানে আমরা দেখতেছি 18 ফ্যাক্টর আছে 1, 2, 3, 4, 5, 6টা এবং আমরা কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে এটা কনফার্ম করতে পারছি। আচ্ছা এই যে পদ্ধতিতে আমরা ফ্যাক্টরাইজেশনটা করি এটাকে বলা হচ্ছে ইউটিউব ফ্যাক্টরাইজেশন। এটা আমরা যাব না কারণ এটা যখন যে বড় একটা সংখ্যার ফ্যাক্টরাইজেশন করতে যাব তখন ওটা অনেক লেন্দি হয়ে যাবে। সো আমরা এক্ষেত্রে প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করব এবং আমরা দেখলাম যে প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে কিভাবে বের করা যায় যে ওই সংখ্যাটার কতগুলা ফ্যাক্টর আছে। যেমন আমি যদি আরেকটা বলি যে 50 এইটা নাম্বার অফ ফ্যাক্টর কত? তাহলে আমরা 50 এর ক্ষেত্রে কিভাবে করতে পারি? 2 গুণ হচ্ছে 25, 25 কে কি লেখা যায়? 5, 5 তার মানে 2 টু দি পাওয়ার 1 আর হচ্ছে 5 এর স্কয়ার। তাহলে এটার ফ্যাক্টর আছে পাওয়ার গুলোর সাথে নিয়ে 1 যোগ করে দিয়ে গুণ করে দিব। তাহলে এই ক্ষেত্রেও ফ্যাক্টর আছে হচ্ছে 2 গুণ 3 টোটাল 6টা ফ্যাক্টর আছে। এরকম ভাবে একটা সংখ্যার একটা নাম্বারের কতগুলো ফ্যাক্টর আছে সেটা আমরা ইজিলি বের করতে পারবো প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ফ্যাক্টর গুলো আমরা পেলাম এই ফ্যাক্টর গুলো যোগফল কিভাবে মানে এই ফ্যাক্টর গুলোকে যোগ করলে কত পাবো। যেমন আমি যদি আবার 18 এর এক্সাম্পলে চলে যাই তাহলে 1 ইনটু 18 ইজ ইকুয়াল টু 18, তারপর হচ্ছে 2 ইনটু 9 এটা হচ্ছে 18, তারপর হচ্ছে 3 ইনটু 6 এটা হচ্ছে 18, তাই না? তাহলে এখানে আমরা দেখছি তার ফ্যাক্টর আছে 1, 2, 3, 6, 9, 18। এখন যেটা বলতেছে সামেশন অফ ফ্যাক্টরস বা সাম অফ ফ্যাক্টর সেটা সাম করার জন্য কি করতে হবে? সবগুলো ফ্যাক্টরকে আবার যোগ করে দিতে হবে। যোগ করলে কত আসে? 2 এর 1 3 আর 3 6 আর 6 12, 12 আর 9 21 আর হচ্ছে 18 যোগ হইতেছে 21 তাহলে আসে হচ্ছে আপনার 9 39। তার মানে এটা হচ্ছে সবগুলো ফ্যাক্টরকে যোগ করলে যোগফল আসতেছে 39। কিন্তু এইভাবে 18 এর ক্ষেত্রে হয়তো বা করা যেতে পারে কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে তো আরো বেশি লেন্দি হয়ে যাবে ক্যালকুলেশন, তাই না? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা কি করব 18 সংখ্যাটার প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করব। আমরা এক্ষেত্রে কত লিখতেছি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 আর হচ্ছে আমার 3 এর স্কয়ার। এইখান থেকে ফ্যাক্টর গুলো সামেশন করার জন্য যেটা আমাকে করতে হবে এই যে বেস গুলো আছে বেস গুলো থেকে আমি 1 বিয়োগ করব, তারপর এটা গুণ দিব হচ্ছে এই যে পাওয়ার গুলো আছে পাওয়ার গুলোর সাথে আমি 1 যোগ করে দিব তাহলে আমার কত 2 এর স্কয়ার। পুরোটাকে বিয়োগ দেবো 1 থেকে। এরপরে হচ্ছে আমার এই যে এখানে আছে 3 এর স্কয়ার তার মানে আমি করবো 3 এর কিউব পুরোটাকে বিয়োগ দিব 1 থেকে। তাহলে এখানে আসতেছে হচ্ছে আমার নিচে এখানে 1 আর হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2 দুগুণে 4 বিয়োগ হচ্ছে 1 3 গুণ হচ্ছে এখানে 3 এর কিউব হচ্ছে 27 বিয়োগ 1 26। তাহলে 2 দিয়ে 26 কে ভাগ করলে আসতেছে 39। তার মানে আমরা কিন্তু এখান থেকে কি বের করতে পারলাম? টোটাল সামেশন অফ ফ্যাক্টর। হ্যাঁ? এই যে আমরা যেটা আগে বের করছি 39 সেই 39টা আমরা এখানে কনফার্ম করতে পারলাম। তার মানে আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে যে আমি যদি কোনো একটা নাম্বারের যদি প্রাইম ফ্যাক্টরাইজেশনটা এরকম পাই, মনে করেন এটা পাইলাম, তাহলে তার ফ্যাক্টর গুলোর যোগফল করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে রাখবো হচ্ছে আমরা যে বেস গুলো পাইছি বেস গুলো থেকে 1 বিয়োগ করে বেস গুলো গুণ করে দিব। আপনি যদি কনসেপ্টটা একবার ক্লিয়ার হন তাহলে পরে দেখবেন যে আপনার এরকম বারবার এই যেগুলো লেখা লাগবে না, আপনি সরাসরি করতে পারবেন। আর উপরে কি করব? উপরে প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করার পরে পুরোটাকে 1 থেকে আমরা বিয়োগ দিব। ঠিক আছে? তো এখানে 7 এর ক্ষেত্রে হচ্ছে 7 এর স্কয়ার বিয়োগ 1। তাহলে যেটা আসতেছে নিচে আসতেছে আমার 1 গুণ 4 গুণ 6 উপরে আসতেছে হচ্ছে 2 এর কিউব হচ্ছে 8 বিয়োগ 1 মানে 7, 5 এর কিউব হচ্ছে 125 সেখান থেকে 1 বিয়োগ করলে 124 আর এখানে হচ্ছে 49 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 48। তাহলে আমরা এখন দেখি আর সিম্পলিফাই করি 4 12 48 6 দুগুণে 12।
তার মানে এখানে আসতেছে হচ্ছে 7 দুগুণে 14 গুণ 124। এটা গুণ করলে যা আসে সেই ফলাফলটাই হচ্ছে, সেই রেজাল্টটাই হচ্ছে কি আমার এই যে টোটাল আমরা যে ফ্যাক্টরটা মানে ফ্যাক্টরটা করছি তার ফ্যাক্টর গুলোর সামেশন। এখানে ডিজিটটা হতে পারে, আমরা একটু দেখি। 2 দুগুণে 4 আর হচ্ছে 5 5 25, 25 আর হচ্ছে 4 100 700, আমরা এটা মূলত ছিল 700। সো এখানে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই হবে 700 ফ্যাক্টর গুলোকে যোগ করার পরে যে যোগফল, সামেশন অফ ফ্যাক্টর অফ 700। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিসিএফ, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। এটা হচ্ছে আপনার জিসিএফটা হলো, যেমন আমরা যদি দুইটা নাম্বার বলি যে 18 36, এইটাকে সর্বোচ্চ কোন ফ্যাক্টর দিয়ে দুইটাকে ডিভাইড করা যায়। যেমন এখানে থেকে দেখা যাচ্ছে যে 18 কে 18 দিয়ে ভাগ করা যায়, আবার 36 কে 18 দিয়ে ভাগ করা যায়, তাই না? সো এক্ষেত্রে জিসিএফ বা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর হবে কত? 18। এই গ্রেটেস্ট কমন ফ্যাক্টরকে আবার বলা হচ্ছে জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার। এখন এটা তো 18 36 অনেক ইজি হইলো, যদি এরকম কিছু একটা থাকে যে 50 আর হইতেছে আমার 125, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা যেটা করবো, প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো। প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 50 এর ক্ষেত্রে কত আসতেছে? 5 10, এখানে আসতেছে হচ্ছে 5 2, মানে 2 টু দি পাওয়ার 1 ইনটু হচ্ছে 5 এর স্কয়ার। আমরা একটু শিওর হয়ে নিতে পারি 5025 গুণ 50। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার 50 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। আর 125 এর ক্ষেত্রে কি আসে? 5 25 এ 125, আবার এখানে 5 5 25, তার মানে এটা হচ্ছে 5 এর কিউব। তাই না? এখন আমার যেটা করতে হবে জিসিএফ বের করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে দুইটার ভিতরে কমন কি আছে। কমন আছে হচ্ছে 5 এর স্কয়ার, তাই না? তাহলে 5 এর স্কয়ার মানে হচ্ছে 25। 25ই হচ্ছে আমার 50 এবং 125 এর গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। মানে জিসিএফ এর ক্ষেত্রে কি করতে হবে, আমার যা কমন আছে এই কমনটা নিতে হবে। যেমন আমি যদি বলি যে আপনার একটা পাইছি আমরা 2 টু দি পাওয়ার 1 ইনটু 3 এর স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার 1, আর এখানে পাইছি মনে করেন 2 এর স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 4 ইনটু 5 এর স্কয়ার। তাহলে এটা জিসিএফ টা কি হবে? এটা জিসিএফ টা সিম্পলি হবে হচ্ছে আমার দুই পাশে 2 এর ক্ষেত্রে কোনটা কমন আছে? 2 টু দি পাওয়ার 1 ইনটু 3 ক্ষেত্রে কমন আছে 3 স্কয়ার ইনটু 5 এর ক্ষেত্রে কমন আছে হচ্ছে আমার 5 টু দি পাওয়ার 1। তাহলে এখানে হচ্ছে 2 হচ্ছে 2, 3 থেকে 9, আর হচ্ছে 5 9 45, 2 90। তার মানে 90 হচ্ছে আমার এখানে যে সংখ্যাটা ছিল আর এখানে যে সংখ্যাটা ছিল তার জিসিএফ। ঠিক আছে, তো এখানে কি থাকতে পারে? 2 হচ্ছে 2, 3 থেকে 9, 18, 5 এটা 40, 90 90, আর হচ্ছে এখানে আমরা পাইছি হচ্ছে, আচ্ছা কি পাইছি সেটা ইস্যু না, ইস্যুটা হলে আমি আপনাকে বুঝাতে পারছি যে জিসিএফ টা কিভাবে বের করতে হয়। এরপরে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে আবার যেটা করব সেটা হচ্ছে এলসিএম টা দেখবো, লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপলের কনসেপ্টটা কি? লিস্ট কমন মাল্টিপল হচ্ছে, মনে করেন আমি যদি এখানে নিই 7 আর এখানে নিই 14, তাহলে 7 এর ক্ষেত্রে আমরা 7 গুণ 1 সমান সমান 7, আর 7 গুণ 2 14, তাহলে 7 14 দুইটাই 7 এর মাল্টিপল। 14 এর ক্ষেত্রে 14 গুণ 1 সমান সমান হচ্ছে 14, আবার 14 গুণ 2 সমান সমান হচ্ছে 28। 14 একটা মাল্টিপল, 28 একটা মাল্টিপল, সেক্ষেত্রে কমন কি আসতেছে? 14। তার মানে 7 আর 14 লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 14। তো এটা তো 7 আর 14 ক্ষেত্রে পারলাম, কিন্তু যদি অনেক বড় একটা দুইটা ডিজিটের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি করবো? আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো। যেমন আমি যদি বলি 18 আর এই পাশে যদি বলি যে 90, এদের এলসিএম কত? তাহলে এলসিএম এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে 2 ইনটু 9, এখানে আসতেছে 3 3, তার মানে 2 টু দি পাওয়ার 1 আর হচ্ছে 3 এর স্কয়ার। 90 এর ক্ষেত্রে যেটা আসতেছে 45 দ্বিগুণ 90, 5 9 45, তারপর আসতেছে 3 3, তার মানে 2 টু দি পাওয়ার 1 ইনটু 3 এর স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার 1। এখন আপনারা জিসিএফ করার ক্ষেত্রে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর যদি আমি বলি, এটার ক্ষেত্রে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কি হবে? এটার ক্ষেত্রে গ্রেটেস্ট কমন ফ্যাক্টরটা অনেক ইজি, সেটা হচ্ছে দুই পাশে 2 টু দি পাওয়ার 1 কমন আছে আর 3 এর স্কয়ার কমন আছে, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 1 ইনটু 3 এর স্কয়ার, বা 3 থেকে 9 9 দুগুণে 18, এটা হচ্ছে জিসিএফ। আর এলসিএমটা কি হবে? এলসিএমটা তাহলে আমার হবে যে সর্বোচ্চ যে পাওয়ার গুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কিন্তু বিবেচনা করব। যেমন এখানে আছে
2 এর সর্বোচ্চ পাওয়ার 2 টু দি পাওয়ার 1, 3 এর আছে 3 এর স্কয়ার এবং দুই পাশে 5 কমন আছে কিনা সেটা আমরা দেখব না। আমরা দেখব যা আছে সবার কতগুলো পাওয়ার আছে। তাহলে 5 টু দি পাওয়ার 1, তাহলে এখানে হচ্ছে আমার এলসিএম 2 3 3 9 9 দুগুণে 18 আর 5 18 হচ্ছে 5 আর 24 শূন্য 4 90, তার মানে এলসিএম হচ্ছে আমার 90। আচ্ছা, আরেকটা দিয়ে দেখাই যে এবার আমরা একবারই জিসিএফ ও করবো এলসিএম ও করবো, ঠিক আছে? তো 25 আর হচ্ছে আমার এখানে 100 এটা যদি করি তাহলে আমি প্রাইম ফ্যাক্টরেশন করলে কত আসে 5 25 5 5 25 আর এখানে আসে হচ্ছে 10 10 কে 100 বা 5 ইনটু 2 আর এখানে 5 ইনটু 2। তাহলে এখানে জিসিএফ টা হচ্ছে আমার এখানে কত আছে আলটিমেটলি আছে 5 স্কয়ার আর এখানে আলটিমেটলি আছে হচ্ছে 2 এর স্কয়ার ইনটু 5 এর স্কয়ার। তাহলে জিসিএফ টা হচ্ছে আমার কমন যেটা আছে তাহলে 5 স্কয়ার, তাহলে এখানে আমার জিসিএফ হচ্ছে 25। আর যদি বলি এলসিএম লিস্ট কমন মাল্টিপল, সেটা হচ্ছে আমার যা আছে সেগুলোর ক্ষেত্রে যেই প্রাইম ফ্যাক্টর গুলো আমরা পাইছি প্রত্যেকটারই সর্বোচ্চ পাওয়ার আমরা নিব। তাহলে এখানে নিব হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ও নিব আবার 5 এর স্কয়ারও নিব। তাহলে 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 2 গুণে 4 আর 25 আর 4 হচ্ছে 100। তাহলে 100 হচ্ছে আমার এলসিএম। কিভাবে প্রাইম ফ্যাক্টরেশন থেকে জিসিএফ এবং এলসিএম ইজিলি ক্যালকুলেট করা যায়। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল, মানে কাকে কত দিয়ে কিভাবে কি ভাগ করা যায়, কাকে ডিভিজিবিলিটি রুল কেমন। যেমন 1 সব সংখ্যাকেই অন দ্বারা ভাগ করা যায়, সো অনের ক্ষেত্রে ডিভিজিবিলিটি রুল আলাদা কিছু না, সব সংখ্যাই অন দ্বারা বিভাজ্য। 2 এর ক্ষেত্রে কি হতে হবে, অবশ্যই নাম্বার গুলোকে ইভেন হতে হবে। যদি আমি বলি 4 তাহলে হ্যাঁ ইভেন হলে 2 দ্বারা বিভাজ্য। 3 এর ক্ষেত্রে কি হবে, 3 এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে টোটাল যেই নাম্বারটা থাকবে ইন্ডিভিজুয়াল ডিজিট গুলোকে আমরা যোগ করব, যোগ করার পরে যে যোগফলটা আসবে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আলটিমেটলি এই যে সংখ্যাটা আছে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 4 এর ক্ষেত্রে আমরা কি করব, 4 এর ক্ষেত্রে আমরা একটা সংখ্যার লাস্টের যে দুইটা ডিজিট আছে ওই দুইটা ডিজিট নিব। যেমন এখানে আছে হচ্ছে 48, এই দুইটা ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আলটিমেটলি সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। এই ক্ষেত্রে আসছে 4 দ্বারা বিভাজ্য 12, তার মানে এই যে 848 এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। 5 এর ক্ষেত্রে ডিভিজিবিলিটি অনেক ইজি, সংখ্যাটা শেষে যদি 5 থাকে অথবা শূন্য থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য। 6 এর ক্ষেত্রে কি হবে, 6 এর ক্ষেত্রে যদি সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয় 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য। 7 এর ক্ষেত্রে কি হবে, 7 এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা আমরা একটু দেখব। 7 এর ক্ষেত্রে যেটা হবে আমাদেরকে যেটা করতে হবে, যেমন আমি একটা এক্সাম্পল দিই যেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, যেমন 6076। 7 এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেটা 7 দ্বারা ডিভিজিবল কিনা সেটা হচ্ছে লাস্ট যে ডিজিটটা আছে সেটাকে আমরা 2 গুণ করব, মানে ডাবল করব। তাহলে এখানে 6 দুগুণে 12, 12 হইলে এখন এরপরে যেই ডিজিটটা আছে সেটা থেকে আমরা এটা বিয়োগ দিব। তাহলে আছে কত আমার 607। যদি আমি এটাকে বিয়োগ দিই তাহলে কত আসে, 2 আছে কত হলে 7 হবে, 5 হলে, 1 আছে কত 10 হবে, 9 হলে, আচ্ছা এটা একটু আচ্ছা এটা করি সমস্যা নাই। 5 হলে, এটা কত 10 হলে, 9 হলে, অর্থাৎ হচ্ছে 1 5। আচ্ছা এইটা না দেখে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 7 এর ডিভিজিবিলিটি রুলের ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা যেমন 14 তাই না, 14 তো 7 দ্বারা বিভাজ্য, আমাদেরকে যেটা করতে হবে লাস্ট যে ডিজিটটা আছে সেটাকে ডাবল করতে হবে। 4 দুগুণে 8। এরপর আমরা কি করবো, আগের যে ডিজিটটা আছে সেটা থেকে বিয়োগ দিব, বিয়োগ দিলে কত আসে -7, -7 7 দ্বারা বিভাজ্য, তাহলে আলটিমেটলি 14 7 দ্বারা বিভাজ্য। এটা এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। যেমন 21 এর কথা যদি আমি বলি, 21 7 দ্বারা বিভাজ্য, তাহলে লাস্ট ডিজিটটা হচ্ছে 1, এটাকে ডাবল করলে 2, তাহলে 2 বিয়োগ 2 0 আসে, এটা 7 দ্বারা বিভাজ্য, সো এটা আলটিমেটলি 21 7 দ্বারা বিভাজ্য। 7 এর ক্ষেত্রে এই রুলটা যদি কঠিন মনে হয় এটা জানার দরকার নাই, অন্যান্য গুলা জানলেও হবে। 8 এর ক্ষেত্রে ডিভিজিবিলিটি রুল আমরা যেটা দেখবো, লাস্টের 3টা ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে আলটিমেটলি পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। যেমন এখানে আছে লাস্টে কি 408, এটা 8 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখি, 5 8 40, 8 দ্বারা বিভাজ্য, তাহলে 4408 পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে কি হতে হবে, 9 এর ডিভিজিবিলিটি রুল সেম
অ্যাজ 3। হ্যাঁ, 3 তে যেরকম ডিজিট গুলোকে কি করছিলাম, যেমন আমি যদি এখানে দেখি যে 3 3 3, এটা কি 9 দ্বারা বিভাজ্য কিনা, আমি কি করবো এই ডিজিট গুলোকে আলাদা আলাদা ভাবে নিয়ে যোগ করবো। তাহলে 3 আর 3 6 3 9, তাহলে আলটিমেটলি 3 3 3 এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। 9 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখি 428, আর এখানে থাকতেছে হচ্ছে 28, 8 6 33, 7 9 6 9 দ্বারা বিভাজ্য। 10 এর ক্ষেত্রে ডিভিজিবিলিটি রুল, 10 এর ক্ষেত্রে যদি ডিজিটটা লাস্টে 0 থাকে সেটা 10 দ্বারা বিভাজ্য হবে, এটা ভাবে কেউ জানতে হবে না। 11 এর ক্ষেত্রে যেটা করতে হবে, 11টা একটু ডিফিকাল্ট, যদি মনে রাখতে পারেন ভালো, যদি কোনো কাজে আসে আর কি। যেমন 2728, এটা 11 দ্বারা বিভাজ্য কিনা, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, এই পজিশনটা হচ্ছে আমার কি অড পজিশন, এই পজিশনটা হচ্ছে আমার ইভেন পজিশন, এই পজিশনটা হচ্ছে অড, এটা হচ্ছে আমার ইভেন। আমরা যেটা করবো সেটা হচ্ছে অড পজিশনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে যোগ করবো, যোগ করে বিয়োগ দিব হইতেছে ইভেন পজিশনে যে নাম্বারগুলো আছে সেগুলো থেকে। তো এখানে কত আসে, 2 2 4, আর হচ্ছে 2815, তাহলে এখানে আসছে কত -11, -11টা 11 দ্বারা বিভাজ্য। এখানে মাইনাস আর হচ্ছে প্লাস, এটা তেমন ইস্যু না, ইস্যুটা হলো আলটিমেটলি যে ডিজিটটা আসবে সেই ডিজিটটাকে 11 দ্বারা বিভাজ্য কিনা। এটা 11 দ্বারা বিভাজ্য, তার মানে 2728, এটা টোটাল নাম্বারটা 11 দ্বারা বিভাজ্য। এটা যদি একটু মনে রাখতে পারেন মনে হয়, তাহলে দরকার না ক্যালকুলেটর আমাদের সাথে আছেই, জি আর কি, তাই না? এরপরে আমরা যেটা দেখবো রিমাইন্ডার। হ্যাঁ, রিমাইন্ডার থেকে অনেক প্রবলেম আসে, এবং রিমাইন্ডারের ক্ষেত্রে আসলে প্রবলেমটা কোথায় আমি বলি। আমি যদি আপনাকে বলি যে 11কে 5 দ্বারা ভাগ করলে এটা রিমাইন্ডার কত থাকে, আপনি ইজিলি বলতে পারবেন যে এটা রিমাইন্ডার থাকে হচ্ছে 1। আমরা সেটা কিভাবে করি, আমরা এইভাবে হয়তো সাবকনশিয়াস মাইন্ডটা করি, মাইন্ডে যেটা ডিটেক্ট করি সেটা হচ্ছে 5 দুগুণে 10, তাহলে বাকি থাকতেছে 1, তাহলে এই 1টা হচ্ছে এটা রিমাইন্ডার। এরকম আমি যদি বলি যে আপনাকে 8 কে 7 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকে, আপনি ইজিলি বলতে পারবেন যে এটা রিমাইন্ডার হচ্ছে 1। কিন্তু আমি যদি বলি যে আপনি 3 কে 5 দ্বারা ভাগ করলে এটার রিমাইন্ডার কত থাকে, এখন কিন্তু আপনি প্রবলেম ফেস করতেছেন যে এটা রিমাইন্ডার কত। হ্যাঁ, এটা রিমাইন্ডার কত, আমি আপনাকে একটা ইজি ট্রিক শেখাই দিই, সেটা হচ্ছে এই যে এটা তো ভগ্নাংশ তাই না, আমার ভাগ করার ক্ষেত্রে যাই হোক, এটাকে হচ্ছে আপনার নিউমারেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর। আচ্ছা, নিউমারেটর ডিনোমিনেটর জানা দরকার না, যদি এরকম হয় যে ভাগ করা যাচ্ছে না, যেমন 3 কে 5 দ্বারা ভাগ করতে গেলে এটা কোনো সংখ্যা যখন থাকতেছে না বা ভাগ করা যাচ্ছে না, তখন আমরা কি করবো, এটা রিমাইন্ডার হচ্ছে 3। হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পল দিই, আমি যদি বলি 8 কে 11 দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা রিমাইন্ডার হচ্ছে 8। আমি যদি বলি 7 কে 12 দ্বারা ভাগ করলে কত থাকে, এটা ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা রিমাইন্ডার হচ্ছে 7। ঠিক আছে, এবার অনেক সময় যদি আপনাকে বের করতে বলে যে -3/5, এটাকে ভাগ করলে এটা রিমাইন্ডার কত, আপনি এক্ষেত্রে যেটা করবেন, দুটো স্টেপ ফলো করবেন। একটা স্টেপ হচ্ছে প্রথমে 3/5 এর রিমাইন্ডার কত সেটা দেখুন। 3/5 এর রিমাইন্ডার আসে কত, আমরা একটু আগে দেখলাম 2। এরপরে আমরা যেটা করব, এই 5 আর 2 এর ডিফারেন্স কত, 3, তাহলে 2 নম্বরে হচ্ছে আপনার -3/5 এর রিমাইন্ডার হচ্ছে 3। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে রিমাইন্ডার কখনোই মাইনাস হবে না, কারণ রিমাইন্ডার নেগেটিভ কোনো সংখ্যা হবে না, কারণ এটা হইতেছে আপনার নাম্বার লাইনে যেভাবে আমরা ডিফারেন্স গুলো ডিফারেন্স। হ্যাঁ, আমি যদি আপনাকে বলি যে -7 বাই হচ্ছে 11, এটা রিমাইন্ডার করতে, তাহলে আপনি যেটা করবেন ফার্স্ট স্টেপে 7/11 এর রিমাইন্ডারটা বের করবেন। এটা রিমাইন্ডার আমরা কি একটু আগে দেখলাম যে 7, তাহলে 11 আর 7 এর ভিতরে পার্থক্য হচ্ছে কত, 4, তাহলে -7/11 এর রিমাইন্ডার হচ্ছে 4। এইভাবে আপনি ইজিলি রিমাইন্ডার বের করতে পারবেন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা কি, ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে যে আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আলটিমেটলি যা আসে সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে যত ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকবে, যদি বলে 20 ফ্যাক্টোরিয়াল, তাহলে 20 থেকে শুরু করে পিছন দিকে 20 19 এভাবে গুণ করতে করতে 1 পর্যন্ত যাবো, এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে 1। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রেইলিং জিরো। যদি আপনাকে এরকম একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে বলে যে 37 এর ফ্যাক্টোরিয়াল, এটার ভিতরে টোটাল কতগুলো জিরো আছে, এটা করার জন্য আমরা যেটা করব, আমরা সংখ্যাটাকে আলাদাভাবে নিয়ে 5 টু দি পাওয়ার 1 এটা দিয়ে ভাগ করার চেষ্টা করব, আবার সংখ্যাটাকে 5 স্কয়ার এটা দিয়ে ভাগ করার চেষ্টা করব, আবার সংখ্যাটাকে 5 এর কিউব এটা দিয়ে ভাগ করার চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা আসে ভাগ করলে আর কি। যেমন এখানে 5 দিয়ে ভাগ করলে এটাকে ভাগ করা যায়, কত হয়, 5
35, এরপর আর 2 কত আছে ওটা আমাদের দেখারই শোনা। এরপর এখানে আসছে 25, 25 কে 37 কে যদি ভাগ করি তাহলে একবার যায়, আর এরপর আসছে 125 যায় না, তার মানে এই টোটাল 7 যোগ 1 8, 37 ফ্যাক্টরিয়ালের ভিতরে আমরা 37 ফ্যাক্টরিয়াল যদি মাল্টিপ্লাই করে বের করি দেখবো যে টোটাল নাম্বারের সাথে 8টা জিরো আছে। হ্যাঁ, এটাই হচ্ছে ট্রেইলিং জিরো ক্যালকুলেশন। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কাজে লাগতে পারে, অতটা কমন দেখা যায় না, তবে এই জিনিসটা জানা থাকলে ইজিলি বের করা যাবে। এরপরে আমরা যেটা দেখবো যে ইউনিট ডিজিট ক্যালকুলেশন। ইউনিট ডিজিট ক্যালকুলেশনের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি যদি বলি যে 7 এর স্কয়ার আমরা জানি কি 49, তার মানে এটা 49 আমি 4টা যদি নাও লিখি তাহলে ইউনিট ডিজিট হচ্ছে কত 9। এখন আমি যদি বলি 60 এরকম ভাবে যদি বলি যে এটা ক্ষেত্রে ইউনিট ডিজিট কি, সেটার ইউনিট ডিজিট হচ্ছে 9। মূল কথা হচ্ছে লাস্টের যে ডিজিটটা থাকবে সেটাই আসলে ডিটেক্ট করবে যে ওই পুরো সংখ্যাটার ইউনিট ডিজিট কত হবে। হ্যাঁ, এখন এইটা তো গেল 7, 7 এর তো আমি ইজিলি বের করতে পারলাম যে এটা ইউনিট ডিজিট হচ্ছে 9। কিন্তু যদি এরকম বলি যে 2 টু দি পাওয়ার 129 এইটার ইউনিট ডিজিট কত, তখন কিন্তু একটু বের করাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? একটু না, ভালোই ঝামেলা হয়ে যাচ্ছে এটা ইউনিট ডিজিটটা কিভাবে বের করব। আচ্ছা, আমরা একটা প্যাটার্ন বের করার চেষ্টা করব ইউনিট ডিজিটের ক্ষেত্রে। যেমন 2 টু দি পাওয়ার 1 এর মানে কি 2, 2 এর স্কয়ার 4, 2 এর কিউব 8, 2 টু দি পাওয়ার 4 16। আমি ওই ইউনিট ডিজিটটা আসলে লিখতেছি, একটা লিখলাম না। 2 টু দি পাওয়ার 5 32, তাই না? আমি শুধু ইউনিটটা লিখলাম। 2 টু দি পাওয়ার 6 64, তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 4। আচ্ছা, এখানে দেখেন 2486, এই যে 24 এরপর আপনি 2 টু দি পাওয়ার 7 করেন তাহলে আসবে কত 64 128, তাহলে ওই 128 12 বাদ দিলাম তাহলে 8, তাই না? এরকম ভাবে যদি আমি 2 টু দি পাওয়ার 8 করি তাহলে কি হবে 8 এর 8 কে আবার কি করা হচ্ছে 2 দিয়ে গুণ করা হচ্ছে তাহলে 16। তাহলে দেখেন 2486 একটা রিপিটেশন পাওয়া যাচ্ছে। তাহলে এই রিপিটেশনটা কি 4টা ঘর পরে যে রিপিটেশনটা পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে আমরা যেটা করবো এই 129 কে 2 টু দি পাওয়ার 129 যেটা ছিল এই 129 কে 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে কত হয় 3 4 12, 4 দুগুণী 8, তাই না? 128 হচ্ছে। আর কিন্তু একটা বাকি রয়ে গেল, তাই না? তাহলে বাকি রইল হচ্ছে 2 টু দি পাওয়ার 1 এরও যে ইউনিট ডিজিট হবে আর 2 টু দি পাওয়ার 129 সে একই ইউনিট ডিজিট হবে। 2 টু দি পাওয়ার 1 এর ইউনিট ডিজিট হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 129 এর ইউনিট ডিজিট 2। আচ্ছা, এটা যদি বুঝতে একটু কষ্ট হয় তাহলে আমি আরেকটা দিয়ে করে দেখাই। সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 27, এটার ইউনিট ডিজিট কত? তাহলে আমরা 3 প্যাটার্নটা বের করি। সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1 হচ্ছে 3, 3 টু দি পাওয়ার 2 হচ্ছে 9 ইউনিট ডিজিট, 3 কিউব হচ্ছে 9 এর সাথে আবার 3 দিয়ে গুণ তাহলে 27, আবার 4 হচ্ছে এটার সাথে আবার 3 দিয়ে গুণ 1, মানে ওই ইউনিট ডিজিটটাই শুধু লিখতেছি, অন্যটা লিখতেছি না। আবার এটার সাথে 3 দিয়ে গুণ করলে 3, আবার 3 টু দি পাওয়ার 6 হচ্ছে আবার 9, তার মানে দেখতেছে 3 9 7 1, এরপর এরকম 3 9 7 1 রিপিট হবে। তাহলে 4 ঘর পর্যন্ত যে রিপিট হচ্ছে আমি কি করব 27 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হয় 4 6 24, তারপর হচ্ছে আর কি যায় না, তাহলে 3 বাকি থাকতেছে, তাই না? তাহলে 3 টু দি পাওয়ার 3 যে ইউনিট ডিজিট আর 3 টু দি পাওয়ার 27 এর ইউনিট ডিজিটটা সেম, তাহলে 3 টু দি পাওয়ার 3 এর ইউনিট ডিজিট কত 7, তাহলে এই 3 টু দি পাওয়ার 27 এর ইউনিট ডিজিট 7। ঠিক আছে, এই কনসেপ্টটা না দেখলে এভাবে দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটার ক্ষেত্রে এরকম 4টা রিপিটেশন হয়, শুধু 4 এর রিপিটেশন হয় না, সম্ভবত 9 এর ক্ষেত্রে 9টা সব আসেও না। যেমন 9 টু দি পাওয়ার 1 হচ্ছে 9, 9 এর স্কয়ার হচ্ছে 81, 1, আবার 9 এর যদি আমি কিউব করি আবার 9, তার মানে এখানে 2 ঘর পর রিপিটেশন হচ্ছে। তাহলে আপনাকে যদি বলা যায় 9 টু দি পাওয়ার 29 এইটার ইউনিট ডিজিট কত, আপনি কি করবেন 29 কে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে 2 অক্ষে 2, 4 দুগুণী 8, তার মানে 28, তার মানে এক ভাগই থাকছে। তাহলে 9 টু দি পাওয়ার 1 এর যে ইউনিট ডিজিট 9 টু দি পাওয়ার 29 এর সেম ইউনিট ডিজিট, এটা ইউনিট ডিজিট কত 9, তাহলে এটা ইউনিট ডিজিট হচ্ছে 9। এভাবে কিন্তু ইজিলি আমরা ইউনিট ডিজিট ক্যালকুলেশন করতে পারি। সো ফাইনালি এটাই আমাদের আজকের টোটাল কনসেপ্ট ছিল এই ডে 1 এর। আমরা এই কনসেপ্ট দিয়ে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করব এবং সলভ করার সময় এই টেকনিকগুলো ইউটিলাইজ করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে।